হ্যালো স্টুডেন্টস, আমি সামিনু স্যার। আশা করি তোমরা সকলেই ভালো আছো। স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই ক্লাসে জয়েন করার জন্যে। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর ম্যাথ চ্যাপ্টার 1.3 চ্যাপ্টারটা। 1.3 চ্যাপ্টারে তোমরা দেখবে ওখানে আছে মূলদ অমূলদ সংখ্যা ধারণা আছে, ওর উপর বেস করে ম্যাথ আছে। ঠিক আছে, আমি অলরেডি এর আগে ভিডিওতে আমি বলেছি মূলদ সংখ্যা কাকে বলে, ডিটেলস আলোচনা করেছি। যদি সম্ভব হয় আগের ভিডিও তোমরা দেখে নেবে। ঠিক আছে, আজকে অমূলদ সংখ্যা সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে আমি আমি প্রবলেমে চলে যাব। ঠিক আছে, আমি স্টার্ট করতেছি। আমি অমূলদ সংখ্যা প্রথমেই, ঠিক আছে, যে কথা বলতে চাচ্ছিলাম আমি আবার রিপিট করছি। ওই যে মূলদ সংখ্যাটির ডিটেলস আগের ভিডিওতে আমার আছে, তোমরা দেখে নেবে বা শুনে নেবে। আমি আজকে অমূলদ সংখ্যা সম্বন্ধে কিছু আলোচনা করব, তারপরে আমি ম্যাথে চলে যাব। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতে চাইতেছি। তোমরা যে আজ বুঝতেই পারছো চ্যাপ্টারটা প্রথম হেডিংটাই আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের কতগুলি স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওম আছে। অ্যাক্সিওম বলতে কি বোঝায়, যেগুলি আমরা অলরেডি ধরে নিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করি। সেই সেই ধরাটা কিন্তু প্রমাণ নেই। হ্যাঁ, সেই রকম এমন কিছু আজকে ওই রিয়েল নাম্বার সম্বন্ধে আছে, যেখানে আমরা ওই সূত্রগুণী লগুণীকে আমরা ধরে নিয়ে বিভিন্ন প্রবলেমের ইউজ করি, ফলে আমাদের সেই প্রবলেমে কোনো সমস্যা দেখা দেয়নি। সেইগুলি বলে অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ বলে। ঠিক আছে, সেই জন্য ব্যাপার দেখো, রিয়েল নাম্বার দেখো কতগুলো নাম্বার দেখো। রিয়েল বাস্তব সংখ্যা, দেখো যদি দেখে নাও এ বি সি তিনটি বাস্তব সংখ্যা। এই তিনটে বাস্তব সংখ্যার মধ্যে অন্তত এই তিনটের মধ্যে যে কোনো একটা রিলেশন হোল্ড করতেই হবে, সিদ্ধ করতেই হবে। 1 নম্বর দেখো, আইদার এ গ্রেটার দ্যান বি হতে হবে। ক্লিয়ার আছে? তিনটে বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই এই তিনটের মধ্যে যে কোনো একটাকে হোল্ড হতে হবে বা সিদ্ধ হতে হবে বা স্যাটিসফাই হতে হবে। দেখো 1 নম্বর হচ্ছে এ লেস দ্যান বি, 2 নম্বর হচ্ছে এ গ্রেটার দ্যান বি, 3 নম্বর হচ্ছে এ ইকুয়াল টু বি। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করতেই হবে। রিয়েল না বাস্তব সংখ্যার এটা হচ্ছে বিশেষত্ব। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে বলি, দেখো 2 একটা বাস্তব সংখ্যা, 3 একটা বাস্তব সংখ্যা। দেখো 2 লেস দ্যান 3, মানে এই লেস দ্যান মানে এইটা, এই 1 নম্বরটা আমার হোল্ড করলো, সিদ্ধ করলো। যদি আবার দেখো 5, যদি 5 বলি 5 4, এটাও দুটো বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা কি হবে 5 গ্রেটার দ্যান 4। এই সেকেন্ডটা আমার সেকেন্ড প্রপার্টিটা আমার স্যাটিসফাই করছে। আর একটা দেখো নাও 7ও বাস্তব সংখ্যা, এই দুটো দেখো ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই এই তিনটে রিলেশনের মধ্যে যে কোনো একটা রিলেশন হোল্ড করবে। ঠিক আছে, করতেই হবে যে কোনো একটাকে। আচ্ছা, এবার এই তিনটে নাম্বারের মধ্যে কতগুলো প্রপার্টি আছে দেখে নাও। 1 নম্বর হচ্ছে দেখো সংযোগ প্রপার্টি। সংযোগ ইংরাজি বলা হয় অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, কিরকম সংযোগ প্রপার্টি দেখো, এটা এ প্লাস বি প্লাস সি, এটা লেখা যায় এ প্লাস বি প্লাস সি। এটাকে বলা হয় সংযোগ প্রপার্টি ফর অ্যাডিশন, যোগের ক্ষেত্রে। আমি এটা লিখছি নি, মুখে বলে দিচ্ছি। এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি সমান লেখা যায় এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এটাকে বলা সংযোগ প্রপার্টি ফর অ্যাডিশন, যোগের ক্ষেত্রে সংযোগ প্রক্রিয়া। ঠিক আছে, এইটা কোনো প্রমাণ নেই। এই যে মানে এটা একে বলে স্বতঃসিদ্ধ বলা হয়, এর কোনো প্রমাণ নেই। তো এই 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 লটাকে আমরা বিভিন্ন অঙ্কের প্রবলেমে যেমন যায় আমরা অ্যাপ্লাই করার পর দেখা গেছে আমাদের সেই প্রবলেমে কোনো সমস্যা সে ক্রিয়েট করে না, সেই জন্য আমরা এটা স্বতঃসিদ্ধ ধরে নিতে পারি। 2 নম্বর দেখো, একই নিয়মে এই গুণের ক্ষেত্রে দেখো এ ইন্টু বি ইন্টু সি,
সমান লেখা যায় a ইন্টু বি ইন্টু সি। দেখো ব্যাপারটা, এটা গুণের ক্ষেত্রে, এটা যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে। ফর অ্যাডিশন, ফর অ্যাডিশন এটা কি হবে? ফর মাল্টিপ্লিকেশন, এটা ফর মাল্টিপ্লিকেশন, এটা যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে। ঠিক আছে। 2 নম্বর দেখো, বিনিময় নিয়ম। বিনিময়, ইংরেজি বলে কমিউটেটিভ। কমিউটেটিভ দেখো, a প্লাস বি ইকুয়াল টু লেখা যায় বি প্লাস এ। এ প্লাস বি সমান বি প্লাস এ আমরা লিখতে পারি। এটাকে বলে ওই একই কথা, আমি এটা যোগের ক্ষেত্রে বললাম, আর গুণের ক্ষেত্রে হবে এই পাশই লিখছি আমি গুণের জন্য, এ ইন্টু বি সমান বি ইন্টু এ। এটা যোগ, এটা গুণ, একে বলে কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় ল বা বিনিময় রুল বলা হয়। 3 নম্বর হচ্ছে বিচ্ছেদ, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ। দেখো দেখো এটা এ প্লাস বি, এ প্লাস, এটা মুছে দাঁড়া, ঠিক আছে, এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু লেখা যায় এ বি প্লাস এ সি। ঠিক আছে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন ল বা বিচ্ছেদ নিয়ম বলা হয়। আবার এটাকে দেখো, এটা লিখতে পারি, আবার দেখো না পাশে দেখাচ্ছি, বি প্লাস সি, রাইট হ্যান্ড সাইডে এটা দিলাম বি এ প্লাস সি এ, এইটাকে বলে বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এগুলি সবই আমাদের স্বতঃসিদ্ধ, এর কোনো প্রমাণ নেই, স্বতঃসিদ্ধ। আবার দেখো 4 নম্বর দেখো, এক সম উপাদান বলা হয়, এক সম উপাদান, এক সম উপাদান ইংরেজিতে বলে আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট। দেখো এটা এ প্লাস 0 সমান 0 প্লাস এ সমান এ। ঠিক আছে, এ প্লাস 0 প্লাস 0 প্লাস এ সমান এ। এই জিরোটাকে বলা হয় এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। এই জিরোটাকে হচ্ছে বলা হয় এক সম বা আইডেন্টিটি এলিমেন্ট, এটাকে বলে এক সম। এটা ফর, ওই একই কথা, ফর অ্যাডিশন মানে যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে বা যোগের সাপেক্ষে, এটা যোগের সাপেক্ষে। ঠিক আছে, গুণের সাপেক্ষে দেখো এ ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু এ সমান এ, এই একটাকে বলা হবে, এই একই নিয়মে এক সম বলা হবে বা আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে এক সম। এটা বলা হবে গুণের ক্ষেত্রে, গুণের সাপেক্ষে, এটা গুণের সাপেক্ষে। ঠিক আছে, এটাকে বলে এক সম উপাদান। জিরোর ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে জিরোটাকে বলা হয় এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, আর গুণের ক্ষেত্রে একটাকে বলা হবে এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, এটা আচ্ছা 5 নম্বর দেখো, 5 নম্বরটা বলছি দেখে নাও, এ প্লাস মাইনাস এ সমান কত? মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 0। এইটা যদি হয়, এইটাকে বলা হয় মাইনাস এ কে বলবো আমরা, মাইনাস এটাকে বলা হবে যোগের সাপেক্ষে, মাইনাস হচ্ছে বিপরীত, বিপরীত
উপাদান, বিপরীত উপাদান কার, এ এর, সব কি ব্যাপারটা যোগের সাপেক্ষে, কিন্তু ফর অ্যাডিশন, এটা যোগের সাপেক্ষে। ঠিক আছে, এ প্লাস মাইনাস এ সমান মাইনাস এ প্লাস এ সমান 0। এটা মাইনাস, এটাকে বলবো আমরা কি বলবো, বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট বলবো আমরা। বিপরীতের এখানে অঙ্কের ভাষায় বিপরীতটাকে বলা হয় ইনভার্স। তাহলে এর ইনভার্স হবে ফর অ্যাডিশনের ক্ষেত্রে মাইনাস এ, ঠিক গুণের ক্ষেত্রে হবে, দেখো গুণের ক্ষেত্রে এ ইন্টু 1/a ইন্টু এ সমান 1 on the condition that a not equal to 0। a 0 হলে হবে না, গুণের ক্ষেত্রে a 0 হলে হবে না। এখানে একই নিয়মে মাইনাস এটা 1/, এটাকে বলবো এর বিপরীত উপাদান ফর মাল্টিপ্লিকেশন, গুণের ক্ষেত্রে বা গুণের সাপেক্ষে। ঠিক আছে, এই কটা প্রপার্টিকে বলা হয় আমাদের, এটা বলা হয় অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ, বাংলায় বলা হয় স্বতঃসিদ্ধ। ঠিক আছে, এইগুলি বলে অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ বলা হয়। এইগুলি রিয়েল নাম্বারের ক্ষেত্রে এইগুলি নিয়মগুলি জানতে হবে, এগুলি প্রপার্টিগুলি কাজে লাগবে আমাদের অঙ্কে। ঠিক আছে, দেখে নাও, আমি এবার পরে এবার অঙ্কে চলে যাচ্ছি, আবার নেক্সট চলে যাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদের আজকে কি প্রথমেই বললাম 1.3 চ্যাপ্টারটা করাবো, ক্লাস 9-এ 1.3 চ্যাপ্টারটা। এই 3 চ্যাপ্টার আগে আমি এখন যেগুলি ভালো বোঝাচ্ছি, দেখো এইগুলি বুঝলে 3 চ্যাপ্টার অঙ্কগুলি তোমাদের আশা করি অসুবিধা হবে, নিজেরাই পারবে। দেখো তো 1/2 ভাগ করলে কত হবে 0.5, 1/4 ভাগ করলে কত হবে 0.25, আচ্ছা 1/8 ভাগ করলে কত হবে 1.25। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আচ্ছা ভালো করে 1/5 ভাগ করলে কত হবে 0.2। ঠিক আছে, 1/10 দিয়ে ভাগ করলে কি হবে কোনো নাম্বারকে 0.1। ঠিক আছে, ভালো বোঝার চেষ্টা করো। 1/1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.05, 1 কে 8 দিয়ে ভাগ করলে 0.125, আর 1 কে 5 দিয়ে ডিভাইড করলে 0.2, 10 দিয়ে ডিভাইড করলে 0.1। ঠিক আছে, এগুলি মুখে মুখে করে দিলাম, তোমার নিজে দেখবে, আমি এটা কয়েকদিন পরে করালাম না। আমি এখন যেটা বলছি দেখো তো, এটা 1/3, 1 কে 3 দিয়ে ভাগ করতেছি। দেখো প্রথমে ডেসিমাল বসলাম 0, আমি এখানে অ্যাড করলাম 3 3 যা 9, বিয়োগ করলে 1 হলো। এই ডেসিমালের জন্য একটা 0 অলরেডি সবসময় পাবো আমরা। আবার 3 3 যা 9, 1 0, এই 3 নাম্বারটা বারবার যাচ্ছে। ঠিক আছে, আমি কতদিন ভাগ বোঝাচ্ছি দেখো না, এইটা করলাম। আর এক ভাগ দেখো 1/6, 1 কে 6 দিয়ে ভাগ করতেছি 0.01, 4 40, 6 6 36, 4 40, 6 36। এবার চলছে একটা কনক্লুশন, যা বুঝে নাও, যখন 2 দিয়ে ভাগ করলাম, দেখো ভাগফলে, দেখো ভাগফলটা সসীম হয়ে গেছে, দশমিকটা সসীম দশমিক। ক্লিয়ার? যখন 1/4 দিয়ে ভাগ করলাম, দেখো সেখানেও ভাগফলটা সসীম হয়ে গেছে, ডেসিমালটা দেখো সসীম ডেসিমাল। এখানে এইটা দশমিক পর একটা সংখ্যা, দশমিক পর দুটো সংখ্যা। আচ্ছা 1 কে 8 দিয়ে ভাগ করতে দেখা গেল 1 2 5, এটাও সসীম, ভাগফলটা সসীম। 1 কে 5 দিয়ে ভাগ করতে 0.2, এটাও সসীম। 1 কে 10 দিয়ে ভাগ করতে এটা হচ্ছে 0.1 সসীম।
যখনই 1কে 3 দিয়ে ভাগ করলাম, দেখো ভাগফল শেষ হচ্ছে না, ভাগফলটা চলতেই থাকবে। এইটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আবার 1কে 6 দিয়ে ভাগ করলাম, দেখো না এটাও ভাগটা শেষ হচ্ছে না। এখানে একটা কনক্লুশন ড্র করতে, দেখো না যখন কোনো সংখ্যাকে উপরটা লব বলি, নিচেটা হর, যখন হরটাকে যখন আমরা ফ্যাক্টর করব বা ওই ভাঙবো, প্রাইম ফ্যাক্টর ভেঙে যাবো, যখন মৌলিক সংখ্যায় আমরা যখন ভেঙে যাব, ভাঙার পর যদি একমাত্র 2 আসে, 2 এর কোনো পাওয়ার আসতে পারে 2, অথবা 5 আসে, তাহলে সেই ভাগফলটা সর্বদাই সসীম হবে। কি বললাম, কোনো ভাগের ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে যদি হরটা 2 এর কোনো পাওয়ার, এরকম ফর্মটা 2 টু দি পাওয়ার m ধরে নাও ইন্টু 5 টু দি পাওয়ার n, m আর n হচ্ছে বলা হয় এটাকে নন জিরো পজিটিভ ইন্টিজার, মানে জিরো নয়, জিরোর বড় পূর্ণ সংখ্যা, 0 এবং 0-এর বড় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যদি হরটা এরকম ফর্মে থাকে, 2 এর পাওয়ার 1 থাকতে পারে, 2 এর পাওয়ার 1ও থাকতে পারে, 5 এর পাওয়ার 1 থাকতে পারে, দেখো 5 2 10, এই দেখো 1/10, 10 দিয়ে যখনই ভাগ করলাম ভাগফলটা সসীম হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও যদি আমরা আরো বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তখন সে ভাগফলটা 2 এর পাওয়ার যদি এরকম থাকে, 2 স্কোয়ার 5 এর পাওয়ার 3, এটা কত হবে 10, 4, এটা কত 4 ইন্টু 125, 500, এটা 500 হচ্ছে। এই 500 কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে আমরা যদি 500 দিয়ে ভাগ করি, ভাগফলটা সর্বদাই সসীম হবে। কারণ যেহেতু এটা আমাদের হরটা, যে মনে করো আমি সাপোজ ধরলাম 6102, একে 500 দিয়ে ভাগ করছি আমি, যেহেতু হরটা, এই হরটা যে বলছি, দেখো হরটা কত হচ্ছে, হরটাকে ভাঙে কত হলো 2 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 3, তাহলে এই যে হরটা একমাত্র ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর মৌলিক সংখ্যা কি হলো, 2 আর 5 এসলো, তাদের পাওয়ারে এলো, তাহলে একমাত্র 2, শুধু অনলি 2 থাকলো ভাগফলটা সসীম হবে, অনলি 5 থাকলো ভাগফলটা সসীম হবে, আর 2 আর 5 মিলো থাকলেও সসীম হবে। সে 2 এর পাওয়ার যাই থাক না, 5 এর পাওয়ার যাই থাক না, সসীম হবে। 2 আর 5 ছাড়া অন্য কোনো নাম্বার হলে ভাগফলটা অসীম হয়ে যাবে। দেখো দেখো 1/6, 6তে কি কি আছে, 2 গুণিত 3, একটা 3 এসে গেছে, ফলো করো। যখনই 2 ছাড়া অন্য একটা নাম্বার এসে গেছে, যেটা 2 আর 5 ছাড়া অন্য কোনো নাম্বার এসে গেছে, তখন ভাগফলটা অসীম হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি কনক্লুশন কি হলো, যখন কোনো ভগ্নাংশকে আমরা ভাগ করব, দশমিক ভগ্নাংশে ট্রান্সফার করবো, নিয়ে যাব, যদি হরটা ভাঙার পর প্রাইম ফ্যাক্টর যখন ভাঙবো, ভাঙার পর যখন 2 এর কোনো পাওয়ার অথবা 5 এর কোনো পাওয়ার অথবা 2 5 দুটোরই পাওয়ার যদি থাকে, এরকম থাকলে ভাগফলটা সসীম হবে। আর 2 5 ছাড়া অন্য কোনো নাম্বার আসলেই ভাগফলটা অসীম হবে। ক্লিয়ার? এই আইডিয়া এবং অঙ্ক চলে আসে। দেখো আমি সব পদ অঙ্ক চলে যাচ্ছি, দেখো ঠিক আছে। আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, এই এতক্ষণ যে বোঝালাম চলে আসো, দেখো নাও। ঠিক আছে, দেখো এবার আমি অঙ্কে আছি, 1.3 চ্যাপ্টার অঙ্ক চলে আসছে, দেখো নাও একের অঙ্কটা। দেখো নিচে ভাগ না করে নিচের কোনো সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম হবেই লিখি। দেখো আমি এই আলোচনাটাই করলাম। দেখো প্রথম অঙ্কটা আজকে বলো 17/18, 1 নম্বর অঙ্কটা কি, দেখো 17/18, তাহলে ভগ্নাংশটা কত, লব কত আছে, লব আছে 17, হর কত, হর 18। আমি অনলি হরটাকে ভাঙছি, দেখে নাও হরটাকে প্রাইম ফ্যাক্টর মৌলিক উৎপাদে ভাঙতে হবে, প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক উৎপাদে ভাঙতে হবে। ঠিক আছে, 18কে 2 দিয়ে করলাম, 2 9 18, 3 3 9, সমান দাঁড়ালো কি, 18টা সমান দাঁড়ালো কি, 18 সমান দাঁড়ালো 2 গুণিত 3 এর পাওয়ার 2। দেখো তাহলে এই হরটা কি হলো, হরটাকে ভাঙার পর প্রাইম ফ্যাক্টর কি কি আসলো, মৌলিক উৎপাদে কি আসলো, 2 আসলো আর 3 আসলো, বা 3 এর পাওয়া যায় না, 2 আর 3, তাহলে 2 ছাড়া আর একটা অন্য আলাদা নাম্বার চলে এসেছে, যার জন্য এখানে এই ভাগফলটা কি হলো, ভাগ না করে কি হবে, ভাগফলটা কি হবে, সসীম না অসীম হবে, অসীম হবে। যেহেতু 2 আর 5 নেই, 2 আর 5 ছাড়া অন্য একটা নাম্বার 3 এসে গেছে, এই যে 3 নাম্বারটা এসে গেছে,
এই 3 এর জন্য আমি সহজেই বলে দেবো ভাগফলটা অসীম। ঠিক আছে, তাহলে 1 নম্বর উত্তরটা কি, ভাগফল কি হবে, এখান থেকে বলতে পারি ভাগফল অসীম। অসীম মানে যার শেষ নেই। ঠিক আছে, 1 নম্বর ক্লিয়ার আছে তো, 1 নম্বর ভাগফল অসীম। 2 নম্বর দেখো, 2 নম্বরটা 13/24। আমাকে আর বেশি বলতে হবে, আমি অলরেডি আইডিয়া দিয়েছি। দেখো 24টা ভাঙছি, পাশি ভাঙছি আমি, 24টাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে যাচ্ছি, 2 12 24, 2 6 12, 2 3 6। দেওয়ার ফল কি দাঁড়ালো, 24 ইকুয়াল দাঁড়ালো কি 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 1। ঠিক আছে, একই লজিক, একই 24টা দেখো প্রাইম ফ্যাক্টর কি হয়েছে, 2 আর 3 এসে গেছে, তাহলে 2 ছাড়া অন্য একটা নাম্বার এসে গেছে 3। তাহলে এই ভাগফলটা কি হবে, একই লজিকে ভাগফলটা অসীম হবে। আমি লিখছি নি ভাগফল হবে অসীম, এর ভাগফল হবে অসীম। ঠিক আছে, দেখো 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্ক দেখো নাও। 3 নম্বর অঙ্ক দেখলো 17/12। একই নিয়মে আমি 12টাকে ভাঙছি আমি, 2 6 12, 2 3 6। তাহলে 12 ইকুয়াল টু কত দাঁড়ালো, ইকুয়াল টু 2 এর পাওয়ার 2 ইন্টু 3। একই যুক্তি আমি খাড়া করতে পারি, যেহেতু হরটা 12, 12 উৎপাদকটা 12টা ভাঙার পর দেখা গেল 12 উৎপাদক হয়েছে, 2 এসে গেছে আর 3 এসেছে। তাহলে 2 আর 5 এর মধ্যে 2 আর 2 আছে আর 3 আছে, 5 ছাড়া অন্য একটা নাম বললাম না, 3 এসে গেছে, মানে ভাগফলটা একদম ভাগ না করেই বলতে পারি ভাগফলটা অসীম। তা ভাগফল ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরটা, 4 নম্বর দেখো, এটা 16/125, 16/125। একই নিয়মে 125টাকে আমি প্রাইম ফ্যাক্টরে ভাঙতেছি, আমি 5 দিচ্ছি, 5 25 125, আর 5 5 25, দেয়ারফর 125 ইকুয়াল টু কত হলো, 125 ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু 5 এর পাওয়ার 3। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। 125টাকে দেখো অনলি প্রাইম ফ্যাক্টর শুধু 5 হয়েছে, তাহলে শুধু 5 থাকলে, আগে বলছি শুধু 5 থাকলে ভাগফল সসীম হবে। যে হরটার শুধু ফ্যাক্টরটা 5 থাকলে ভাগফল কি হলো, সসীম। এখান থেকে বলতে পারি ভাগফল সসীম। ঠিক আছে, ভাগফল সসীম। আর এই 5-এরটাই সাইডে করে দিচ্ছি আমি, দেখো 4/35, 35 ভাঙছি আমি, 5 7 35, 5 7 35। দেওয়ার কি দাঁড়াচ্ছে 35 ইকুয়াল টু 5 ইন্টু 7। এই যে 7 একটা এসে গেছে, অ্যানাদার নাম্বার। 5 আর 2 ছাড়া 7 একটা নাম্বার এসে গেছে, এখানে 2 এর কোনো ফাংশন যদিও নাই, 5 আছে আর অনলি 7 এসে গেছে, তার মানে কি ভাগফল অসীম। অসীম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো, ভাগ না করে নিচের সংখ্যাগুলি কিভাবে সসীম বলে দিতে পারলাম, দেখে নাও। আমি আবার কথাটা রিপিট করছি, যদি যে কোনো সংখ্যা, যে কোনো ভগ্নাংশ সংখ্যার হরটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, ভাঙার পর 2 আর 5 যদি অনলি 2 আসে ভাগফল সসীম, অনলি 5 আসে ভাগফল সসীম, অনলি 2 আর 5 থাকলেও ভাগফল সসীম, 2 আর 5 ছাড়া অন্য কোনো নাম্বার আসলেই সেটা অসীম হয়ে যাবে। ব্যাস, এটা হচ্ছে এক বাক্য। এইটা মনে রাখলে তোমার যে কোনো অঙ্ক পরীক্ষা, ম্যাথ এমন একটা জিনিস, এত অঙ্ক কষার পরও কমন নাও পেতে পারো, এই কনসেপশন অঙ্ক পড়বে। যদি কোনো টিচার মনে করে আমি বই থেকে না একটা অঙ্ক দেবো না, দিতে পারে,
বইয়ের বাইরে দিতে পারে, এই কনসেপশনে অন্য অঙ্ক দিয়ে দিল, দিতেই পারে। যদি তুমি ব্যাপারটা বুঝে ক্লিয়ার আইডিয়া থাকে, তুমি যাই অঙ্ক দিও না এখান থেকে পারবে তুমি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্ক যাচ্ছি। দেখো আমি নেক্সট অঙ্ক যাচ্ছি। নিচের প্রত্যেক সংখ্যা দশমিকে বিস্তার করি বা কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। দেখো এই একই কনসেপশন অঙ্ক। এখানে ভাগটা করে দেখাতে বলেছে, ভাগটা করে দেখাতে বলেছে। দেখো আমি একটা অঙ্ক, এই সব অঙ্ক করে সম্ভব নয়, অনেক সময় লাগবে। আমি কয়েকটা অঙ্ক করেছি, বা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই অঙ্কটি পাচ্ছি না, কেন সবই একই টাইপের অঙ্ক। আমি এখান থেকে 2-3টা অঙ্ক করে দিচ্ছি, ছেড়ে একটা এই নাম্বারটা অঙ্ক করছি, একটা ফ্র্যাকশন করাচ্ছি, আর একটা লাস্টের করাচ্ছি, কেন একই টাইপের অঙ্ক তো। না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তারপর আমি করে দেবো। ওখানে প্রথমে আমি একটাই করাচ্ছি, 1/11। দেখো 1কে 11 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো 11 11 ডিভাইড করা যাবে না। প্রথমে দশমিক খাওয়ালাম। সাধারণত দশমিকের এটা একটা নিয়ম, এটা নিয়ম। দেখো না, কোনো সংখ্যা দশমিকের আগে কোনো নাম্বার না থাকলে তার আগে সাধারণত আমরা 0 দিতে হয়, এটা নিয়ম। যদি 0 না দাও ভুল হবে না, এটা নিয়ম, একটা সিস্টেম আছে, নিয়ম একটা, এটা শিষ্টাচার। ঠিক আছে, 0 দিয়ে দিতে হবে। 0 দিলাম, তাহলে এখানে 0 দিয়ে 0 বাড়ালাম। দেখো 10 হয়েছে। ফলো করো, 11 দিয়ে ভাগ করতেছি, দশমিক খাওয়ার পর দেখালো একটা 0 বসালাম, 10 হয়েছে। তারপরেও তবু যাচ্ছে না, দেখো 11 বড় 10 ছোট, আবার একটা 0 বসাতে হবে। এই 0টা দশমিকের জন্য 0 বসলো, আবার একটা 0 বসিয়ে 0 বসাচ্ছি। ঠিক আছে, তাই কি হলো, দেখো 100 হয়ে গেল। এবার কত যাবে, 11 9 11 99, বিয়োগ করলাম 1। ঠিক আছে, দেখো 100 থেকে 99 বিয়োগ করলে 1 হয়। এবার নিয়ম হচ্ছে, যেমন তোমার ভাগ অলরেডি ভাগ শিখে এসেছো ছোটবেলায়, এই দশমিকের জন্য প্রত্যেকটা স্টেপে আমি একটা করে শূন্য এক্সট্রা বসাতে পারি। ঠিক আছে, এই দশমিক শূন্য বসালাম। তাহলে দেখো আবার দেখো 11 10 যাবে না, আবার এই শূন্য খাইয়ে আবার একটা শূন্য বাড়ালাম। ঠিক আছে, আবার 9 11 99, আবার 1 হলো। একই লজিক আমি বলছি নি, এই 0 বসালাম, যাবে না, 0 খাইয়ে আবার 0 খাওয়ালাম, আবার 9 11 99। একই নিয়মে 0 বসালাম, এই 0 9 11 99। বোঝার চেষ্টা করো, এইভাবেই চলবে ভাগফলটা, এইভাবেই চলবে। নিচের বুঝলে অঙ্কটা পড়া ভালো, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করিয়ে এই দশমিক বিস্তার করলাম। কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। দেখো দশমিকের অঙ্কের দুটো নিয়ম আছে, দুটো নাম আছে। একটা হচ্ছে, প্রথম বললাম সসীম আর অসীম, একটা হয়ে গেল। সসীম মানে যার ফাইনাইট, মানে নির্দিষ্ট সংখ্যা থাকবে, 1 2 1টা 2টো 5টা 10টা 100টা সসীম থাকবে। অসীম মানে যার শেষ নেই, আগেই যে বোঝালাম যেটা। এই অসীম দশমিক সংখ্যারও দুটো নাম আছে। কি আছে, একটা দেখো, এই দেখো নাম, তা কি বললাম, অসীম দশমিক সংখ্যারও দুটো নাম আছে। একটা দেখে নাও, দেখো ফলো করো, এই দশমিক পর দেখো 09 09 09 এই নাম্বারটা দেখো বারবার আসতেছে। ঠিক আছে, এই নাম্বার দেখো, এই ফলো করে নাম্বার, এই 09 দেখো মাথায় আমি বাদ দিচ্ছি, 09 09 09 এই নাম্বারটা বারবার আসতেছে। এই নাম্বারটাকে বলা হয়, আমাদেরকে বলা হয়, বাংলায় বলে আবৃত্তি, ইংরেজিতে বলা হয় রেকারিং। তাহলে প্রথম ভাগফলটা কি বল, ভাগফলটা হচ্ছে অসীম। ঠিক আছে, এই ভাগফলটা 1 নম্বর হচ্ছে অসীম, আর হচ্ছে আবৃত দশমিক। তাহলে কি বলবো, তাহলে কি দাঁড়ালো, তাহলে 1 বাই, তাহলে এই ভাগফলটাকে আমরা কি বলবো, 1 নম্বর কথা হচ্ছে অসীম। অসীম ও আবৃত, দেখো বলে ইংরেজি নন টার্মিনেটিং and recurring নন টার্মিনেটিং মানে
ওই অসীমটাকে আমরা বলা হয় নন টার্মিনেটিং, যা টার্মিনেট মানে কথা শেষ আছে, নন টার্মিনেটিং মানে যা শেষ নেই। আমি সেই প্রথম দিনই তো আমি প্রথম ভিডিওতে বলেছি ম্যাথের সঙ্গে ইংলিশ টার্মটা একটু আনতে হবে, কারণ হায়ার ক্লাসে ম্যাথের ইংলিশ বাংলা পাবে না খুব একটা ভালো ভালো বাংলা খুব একটা নেই। হায়ার ক্লাসে হায়ার স্টাডি করতে গেলে ম্যাথ নিয়ে পড়তে গেলে ইংলিশের সঙ্গে পরিচিত না হলে সমস্যা দেখা দেবে। ঠিক আছে, এই অসীমের কথা হচ্ছে নন টার্মিনেটিং বলা হয়। আর এক মানে আছে ইনফাইনাইট বলা হয়, এখানে নন টার্মিনেটিং মানে যা শেষ নেই, এবং রেকারিং মানে হচ্ছে রেকার মানে একটা এক বা একাধিক নাম্বার বারবার রিপিট করে তাকে বলা রেকারিং নাম্বার বা আবৃত, বাংলা বলা আবৃত। ঠিক আছে, তাহলে এই ভাগফলটা কি বলবো আমরা, এই ভাগফলটা বললাম, এই 1/11 ভাগ করার পর কি পেলাম, অসীম পেলাম এবং আবৃত দশমিক পেলাম। অসীম এবং আবৃত দশমিক বলা হয়। ঠিক আছে, সংক্ষেপে লেখাটা কি লিখবো, লেখার নিয়ম হচ্ছে এটা, দেখো লেখার নিয়ম দেখে নাও, লেখার নিয়ম হচ্ছে দেখালাম, এটাকে সংক্ষেপে কথায় কি লিখবো, 0.09, এই তাদের দুটো মাথায় পৌনঃপুনিক, এটা বলে পৌনঃপুনিক বলা হয়। ঠিক আছে, এখানে যেমন দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক দিলাম, কোনো বইতে কোনো লেখকের বইতে এরকম থাকতে পারে, ভালো বুঝো না, এটা অন্য কোনো বই নিয়ে স্টাডি করো সেখানে দেবে এরকম মাথায় এরকম আছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইটাকে মিনিং করে, কোনো বই আবার এটাকে মিনিং করে, অন্য লেখকের অথরের বই যদি তোমরা স্টাডি করে দেখবে সেখানে এই মাথায় বার থাকবে। ঠিক আছে, এটা বলে বাংলায় বলা হয় পৌনঃপুনিক বলা হয়, 0.09, মানে এই কথাটার মানে হচ্ছে 0 নাম্বারটা বারবার শেষ নেই, রিপিট হয়ে যায়, বারবার যাবে, এ কি বলা হয়, রেকারিং। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বার বোঝার সাথে কত, আচ্ছা এই 1/11 প্রথমে দেখো, যদি শুধু অনলি আগে 1/11 নাম্বারটা অসীম হবে, এটা পরিষ্কার বোঝা গেছে, আগেই শিখেছি। 1/11, 11কে ভাঙলে প্রাইম ফ্যাক্টর 11 হবে, তাহলে অসীম হয়ে গেল, আর আর এটা কি রেকারিং হয়ে গেল। 2 নম্বরের অঙ্ক দেখো, দেখো সেকেন্ড অঙ্ক দেখো, আমি সেকেন্ড অঙ্কটা করাচ্ছি, 5/8। আচ্ছা প্রথমেই বলো তো, এই ভাগফলটা সসীম হবে না অসীম হবে, ভাগফলটা সসীম হবে না অসীম হয় বলতে পারবে? দেখো এই 8 তো, হরটা কি, হরটা 2, হরটাকে 8, এইটা ভাঙলে 2 এর ফ্যাক্টর আসবে, আর কিছু আসবে না, ভাগটা প্রথমেই বুঝে সসীম হলো, তবু ভাগ করতে বলেছে, ভাগ করে দিচ্ছি, দেখো নাও, এখানে দেখো 1 নম্বর ভাগ না করে উত্তরটা হবে সসীম, পরিষ্কার বোঝা গেছে, কেন, যেহেতু হরটা হচ্ছে 8, 8টাকে ভাঙলে 2, অনলি 2 এর ফ্যাক্টর আসতেছে, তাহলে ভাগটা সসীম, পরিষ্কার ভাগটা করতে বলছে, দেখো নাও, দেখো ভাগ করে দেখো সসীম হবে, দেখো 0 একই নিয়মে দশমিক বসাচ্ছি, 6 8 48, 2 20, 8 দিয়ে 16, 4 40, 5 48, ঠিক আছে, দেখেছো সসীম হলো, দেখে তো, তাহলে এই ভাগফলটা কি হবে, সসীম হবে, ভাগফলটা হবে সসীম। সসীম হলো, ঠিক আছে, 3 নম্বর দেখো, আমি একটা ছেড়ে করাচ্ছি, 4 নম্বরে করাচ্ছি, সব ধরে করাচ্ছি, একটা ছেড়ে করাচ্ছি, 3 নম্বরে তো চেষ্টা করবে, আমি 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, 3 পূর্ণ 1/8, দেখো 3 পূর্ণ 1/8, এটা দেখো নাও, এই ভাগটা 2 রকম নিয়মে করতে পারি, একটা হচ্ছে এই যেমন পূর্ণ তুলো ভাগ করতে পারি, 25/8 করতে পারি, দেখো দেখাচ্ছি, এটা এখনো একই নিয়ম বলতে পারি, দেখো ভাগফল সসীম না অসীম হবে, যেহেতু হরটা 8 আছে ভাগফল সসীম হবে, কেন 8টা ভাঙলে একমাত্র 2 ফ্যাক্টর আসবে, ঠিক আছে, তুই ভাগটা করতে বলেছে, ভাগ করছি, দেখে নাও, 3 8 24, 1.0, 8 1 8,
2 20, 8 দিয়ে 16, 4 নামলো 40, 5 8 40। ঠিক আছে, ভাগফলটা সসীম। তাহলে কি ভাগফলটা গেল, ভাগফলটা হলো কি, উত্তর কি হলো আমার সসীম। ঠিক আছে, ভাগফলটা আমার সসীম হলো। আর আমি আর একটা এখান থেকে করাচ্ছি, দেখো নাও, 7/25, আমি 5টা করাচ্ছি, 6টা করাচ্ছি, দেখো 6টা আমি এই সাইডে করাচ্ছি, 6টা দেখো নাও, 7/25, 7/25। ঠিক আছে, এই ভাগ করছি আমি, সিম্পল ভাগ। ঠিক আছে, এই একই, 7-এ 25 যাবে না, দশমিক খালাম 0 বাড়ালাম, 25 দিয়ে 50, বিয়োগ করছি 20, আর দশমিক জন্য 0 খাবে, 8 25 200। তাহলে এই ভাগফল দেখেছো, আর ভাগ মিলে গেল মানে কি, ভাগশেষ, এগুলো ভাগশেষ নেই, সব ভাগশেষ নেই, কোনোটাই ভাগশেষ নেই, তাহলে এটা সসীম ভাগশেষ হয়ে গেল, ভাগফল সসীম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? বাকিগুলি তোমরা পারবে, আশা করি পারবে, তবু না পারলে আমার কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমি পরের অঙ্কে যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা বলো, দেখো, নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল। যেন প্রথম দিন আমি আমার ভিডিও লেকচারে এটা আছে, পি বাই কিউ নাম্বারটা কি নাম্বার বলতে পারবে? পি বাই কিউ নাম্বারটাকে আমি আবার রিপিট করতে চাই, পি যে কোনো নাম্বারটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাকে বলা হয় মূলদ সংখ্যা। দেখো কন্ডিশন দেখলো, কিউ নট ইকুয়াল টু, দেখো যেখানে বলেছিলাম মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যার ডেফিনেশনটা সেই এইটি আছে। এখানে বলছে এই নাম্বারগুলিকে এই আকারে প্রকাশ করতে বলছে। দেখো দেখো, আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিং। কথাটা মানে বুঝেছো তো? পৌনঃপুনিং মানে বুঝেছো একটু আগে, 3 নাম্বারটা মানে এটাকে এক্সপ্যান্ড করলে এটা হবে। দেখো যদি আমরা ব্যাখ্যা করি ব্যাপারটা, এই শেষ নেই, যেটা একটু আগে আগের অঙ্কটা করালাম, এইটাকে সংক্ষেপে এই লেখা হয়, এইটাকে পি বাই কিউ আকারে লেখার নিয়ম বলছে, দেখে নাও। ঠিক আছে, দেখো লেখার নিয়ম দেখে নাও, প্রথমে বুঝে নাও ব্যাপারটা, প্রথমে ব্যাপারটা অঙ্ক, এইগুলি অঙ্ক করার নিয়ম বুঝে নাও। প্রথমে কোনো বাঁ দিকে 0 বসাবে না, দশমিক বসাবে না, আর মাথার পৌনঃপুনিং সংখ্যাটাও বসাবে না। ঠিক আছে, অনলি লাইন ড্র করবে, একটা লাইন ড্র করার পর শুধু নাম্বারটা বসে দেবে। ঠিক আছে, আর কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিং আছে যদি বলা হয়, দেখো অনলি একটা সংখ্যা, মানে একটা সংখ্যা, মানে 3-এর মাথায় পৌনঃপুনিং, মানে আমার প্রশ্ন হচ্ছে কয়টি সংখ্যার মাথায় পৌনঃপুনিং আছে? দেখো উত্তর হবে একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিং আছে, তার জন্য একটা 9 হবে। ঠিক আছে, এবার এটা ক্যান্সেল করে কত হবে, 1/3, উত্তর হবে 1 বাই, কাটলে এটা 3 একে 3, 3 3-এ 9 সমান 1/3 হলো। পি বাই কিউ আকারে হলো অঙ্কটা। দেখো পি বাই কিউ আকারে অঙ্কটা হয়ে গেছে। দেখো পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে কি আইডিয়া হলো, আমি দেখো দশমিকও লিখলাম না, পৌনঃপুনিং লিখলাম, অনলি শুধু নাম্বারটা লিখলাম 3, আর যেহেতু একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিং আছে তার জন্য একটা 9। ঠিক আছে, এই কাটাকাটি করে যা হবে 1/3। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বরটা দেখাচ্ছি আমি, 2 নম্বরটা আমি এখানেই দেখাচ্ছি। দেখো 1.3-এর মাথায় পৌনঃপুনিং, তবু আমি খালি এইগুলি আমি এই যে লিখলাম দেখাতে হবে না, তবু বোঝার জন্য বলতেছি এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এইটা, এই কথাটার মানে আপনি চলছে অসীম, চলছে অসীম। ঠিক আছে, চলছে, শেষ নেই। ঠিক আছে, এই কথাটাকে এই নাম্বারটাকে এক্সপ্যান্ড করলে, বিস্তার করলে এই লেখাটা এরকম হয়।
ঠিক আছে, এবার দেখো 1 কি বললাম আবার 1.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। নিয়মটা দেখে নাও, দশমিকের আগে সংখ্যাটা যা আছে সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দিয়ে, আচ্ছা না এটা অন্য নিয়মে করছে, সহজ নিয়মে করি, ছেড়ে দাও। অঙ্কটা দুটো নিয়মে করা, দেখ আমি দুটো নিয়মে করাচ্ছি, দেখ কোনটা তোমার সুবিধা দেখবে। আগে প্রথম ফার্স্ট এই নিয়মটা করাচ্ছি, দেখে নাও। প্রথমে দশমিক ছাড়া নাম্বারটা বসালাম। আমি এই অঙ্কটা দুটো নিয়মে করাবো, যে নিয়মটা তোমাদের পক্ষে সুবিধা হবে, সহজ মনে করো সেটাই নিয়মে করবে। আমি একটা নিয়মে করাচ্ছি, দেখো না। প্রথমে দশমিক ছাড়া নাম্বারটা বসালাম, ঠিক আছে, মাইনাস দিয়ে কোন সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই, দেখো 1 সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই, সেটাকে বিয়োগ করব। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমে টোটাল নাম্বারটা বসিয়ে দিলাম, মাইনাস যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করলাম। এবার বাই করার পর দশমিকের পর কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, দেখো একটা সংখ্যা। ঠিক আছে, দশমিকের পর একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক, সেই নাম্বারটা সংখ্যাটা হচ্ছে 3, 3-এর মাথায় পৌনঃপুনিক, তার মানে উত্তরটা হচ্ছে একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, সেই একটা 9 হলো। বিয়োগ করলে কত হলো, 12/9। কাটাকুটি কত হবে, 4/3 সমান 1 পূর্ণ। আচ্ছা এই ভাই রেখে দিই, এটা পি বাই কিউ আকার হলো, এটা পি বাই কিউ আকার হলো তো নাকি, দেখে নাও। এই তো পি বাই কিউ আকার হলো, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটাকে আবার অন্য নিয়মে করতে হবে, দেখে নাও। দেখো 1.3-এর মাথায় পৌনঃপুনিক, দেখে নাও কি বলছি। দশমিকের আগের সংখ্যাটা প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে, 1 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা পূর্ণাঙ্ক, এটা মানে মিক্স ফ্র্যাকশন, মানে অপ্রকৃত ভগ্নাংশ ফর্মে আনতেছি আমি। প্রথমে দশমিকের আগে একটা বসিয়ে দিলাম। এবার একই নিয়মে যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক সেই সংখ্যাটা বসালাম, ঠিক আছে। এই যটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, দশমিকের পর যটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য ততগুলি 9 বসালাম, এখানে একটা 9, 1 পূর্ণ 3/9 মানে কাটলে 1 পূর্ণ 1/3 সমান 4/3। একই নিয়মে অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। দুটো নিয়মে অঙ্কটা করা যায়, যেটা যার সুবিধে সেভাবে করবে, ঠিক আছে। এবার এই একটা অঙ্ক দেখা, 3 নম্বরটা আলাদা অঙ্ক, দেখে নাও। 3-এর অঙ্ক দেখে নাও, 0.54-এর মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে। এই একই নিয়মে দেখে নাও। আমি ওটাকে এক্সপ্যান্ড করে দেখাচ্ছি নি, ডাইরেক্ট অঙ্ক চলে যাচ্ছি। দুটো অঙ্কতে এক্সপ্যান্ড করে দেখালাম, ভাঙলে এইটা হবে, আমি এটা দেখাচ্ছি নি। এটা ভাঙলে কি হবে বলতে পারবে, দেখো ভাঙলে কি হবে, দেখো 0.544444 চলবে এই অঙ্কটা, ঠিক আছে। আমি এটা ভেঙে দেখাচ্ছি নি, আমার যদিও অঙ্কটার মধ্যে ভাঙতে বলে নে, ডাইরেক্ট এই ফর্মটা আনতে বলেছে, শুধু 1 আর 2-এরটা আইডিয়া দিলাম, ব্যাপারটা কি, অঙ্কটা কি নাম, অঙ্কটা কি ছিল কি এটা জানার জন্য। তাহলে এইটা আমি ভাঙছি নি, মানে এটা এক্সপ্যান্ড করছি নি, ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি। দেখো প্রথমে দেখো, আমি একই লজিক, দশমিকও বসাবে না, পৌনঃপুনিকও বসাবে না, শুধু অনলি নাম্বারটা বসে দাও, 54, ঠিক আছে। 54 পরে একই নিয়মে মাইনাস, এটা ভালো খেয়াল করো, মাইনাস কোনটে, কার মাথায় পৌনঃপুনিক নেই, 5-এর মাথায় পৌনঃপুনিক নেই, 5টা মাইনাস হলো, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে দশমিকও বসাবে না, পৌনঃপুনিক বসাবে, শুধু অনলি নাম্বারটা বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পর যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক নেই, বা যে সংখ্যাগুলির মাথায়, এখানে একটা আছে একটা বসালাম, একাধিক সংখ্যা থাকতে পারে, যে সংখ্যা বা সংখ্যাগুলির মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তারপরে এইটা ভালো প্রত্যেকে রিমাইন্ড করো, দশমিকের পর, আচ্ছা প্রথম হচ্ছে কয়টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, দেখো
অনলি একটা সংখ্যার মাথায়, 4-এর মাথায় পৌনঃপুনিক, তার জন্য একটা 9 বসবে। ঠিক আছে, এবার দেখো দশমিকের পর কটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই। দশমিকের পর একটি সংখ্যার মাথায় পৌনি, তার জন্য একটা শূন্য খাবে। দুটো অঙ্ক তফাৎ বোঝে এটা। এই একটা অঙ্ক দেখে নাও, এই 1.3 মাথায় পৌনঃপুনিক, 0.05 মাথায় দুটো অঙ্ক তফাৎ দেখে নাও। এটা ক্লিয়ার, ভালো ক্লিয়ার করো। এখানে শূন্য বসাইনি আমি, যদিও এখানে দেখো 1-এর মাথায় পৌনঃপুনিক ছিল না, তা সত্ত্বেও শূন্য বসাইনি কেন? দশমিক আগে ছিল বলে এটা দশমিকের পর। এটা ভালো করে শুনে নাও, ভালো করে। দশমিকের পর যে সকল সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না, তাদের জন্য শূন্য খাবে। যেহেতু দশমিকের পর 5 আছে, 5-এর মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য একটা শূন্য খেলো। আর এখানে কি দশমিক আগে একটা ছিল, সেই জন্য এখানে শূন্য খাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু দশমিকের পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, একটা 9 বসিয়ে দিলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছো এটা? এবার সলভ করো না। এটা কত? এটা 49/90, 49 হবে, হ্যাঁ 49/90। কত কাটারি যাবে না? কাটারি যাবে না, এইটি উত্তরে গেল। এইটি এই P/Q আকারে ফর্ম হয়ে গেল, P/Q আকারে ফর্ম হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও এটা ভালো করে দেখো। 2 আর 3 অঙ্কটা ক্লিয়ার করো ভালো করে। দশমিকের আগে 1 ছিল, দশমিকের পরে 5 ছিল। এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক নাই, এটা 5-এর মাথায়ও পৌনঃপুনিক নাই, কিন্তু বাট এখানে 5-এর জন্য শূন্য খেয়েছে, কিন্তু 1-এর জন্য শূন্য খায়নি। কারণ হচ্ছে একটা দশমিকের আগে বাঁদিকে ছিল, 5টা দশমিকের পরে ছিল, সেই জন্য 5-এর জন্য শূন্য খেয়েছে, 1-এর জন্য শূন্য খায়নি। এবার আমি এই 5-এটা 3-একটা, 4-একটা তোমার নিজেরা করবে। আমি 5-এটা খালি করাচ্ছি, আমি 5-এটা করাচ্ছি, একটা ছেড়ে করালাম। যদি না পারো, ওই বললাম একই কথা, কমেন্ট বক্সে জানাবে আমাকে, আমি নেক্সট পরে ভিডিওতে করে দেবো। এটা 3.14, 1-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক। ওই একই নিয়মে দুটো নিয়মে করা যায়, আমি এই নিয়মটাই করাচ্ছি। তোমরা দুটো নিয়মে করতে পারো। যে নাম্বারটা দশমিকের বাঁদিকে আছে সেটাকে পূর্ণ আকার লিখতে পারি, বাই এই যেমন নিয়মে রেখেছি, আর ডাইরেক্টও করতে পারি। ঠিক আছে, যেটা সেটা আমি তাহলে প্রথম নিয়মে করাচ্ছি। প্রথমে টোটাল সংখ্যাটা বসে দিলাম 3, 1, 4, মাইনাস কোনটা হবে? মাইনাস হবে সেইটা যে সংখ্যাগুলি মাথায় পৌনঃপুনিক নেই, সেটা মাইনাস হবে। ঠিক আছে, দশমিকের পর কটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক? দুটি সংখ্যার মাথায় দুটো 9 হয়ে গেল। দেখো দুটি, 1-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, দুটো 9। আচ্ছা দেখো, দশমিকের পর এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনঃপুনিক নেই, একটাও কোনো সংখ্যা নেই, থাকলে তার জন্য জিরো বসতো। সাপোজ মনে করো এই একটার আগে কোন একটা নাম্বার আছে, তার মাথায় পৌনঃপুনিক ছিল, নেই ধরলাম, তার জন্য শূন্য খেত। কিন্তু ক্লিয়ার, যেহেতু কোনো দশমিকের পর কোনো এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনঃপুনিক নেই, সেটা শূন্য খাবে না। এবার এটা সলভ করবে, এটা আর কিছু নয়। কত? 311/99, এইটা হয়ে গেল P/Q। আর তবু আমি এই নিয়মে একটা করে দিই, তবু বলেছি দেখো, অল্টার অন্য একটা নিয়মে অল্টার। দেখো না, এটা কি হবে? 3টা চলে আসলো, এটা দশমিকের বাঁদিকে আছে, 3 চলে আসলো, বা 3 পূর্ণ 14/99। দেখো যেহেতু দশমিকের আগে 3 আছে, 3টা চলে আসলো, আমি পূর্ণ আকারে বসালাম, 14 বসে গেল। যেহেতু দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক, দুটো 9 হয়ে গেল। এইটা গুণ করলে এই ফর্মটা এসে যাবে। দেখে নাও কত? 3 কত? 3 9 27, 27 আর 4 কত? 31, 1 হাত থেকে 3, 3 9 27, 27 আর 4 31, 311/99 হলো। দেখ P/Q আকার হলো তো। এটা দেখো দুটো নিয়মই করলাম, এটা একটা নিয়ম, একটা নিয়ম, দুটো নিয়মে করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আবার তোমাদেরকে ক্লাস শুরুতেও ধন্যবাদ দিচ্ছি, আবার শেষ হতে ধন্যবাদ দিলাম। তোমরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি আবার রিপিট করতে, যদি অঙ্কের মধ্যে তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে, যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আশা করি আমি তোমাদেরকে আবার ওই তোমাদের সমস্যাগুলি আবার চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আজ এখানেই ক্লাসটা আমি শেষ করলাম।